তারেক রহমানকে তুচ্ছ করেন, যেদিন ঢাকা শহরে নামবে সেদিন দেখবেন যে একটা অন্য ঢাকা, ঠিক অন্য ঢাকায় হয়েছে। আমার নেতা তারেক রহমান আমাকে সবসময় যে কোনো ক্রাইসিসে ওন করেছেন। আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কে নিবে? 40 মিনিটে আমাদেরকে পল্টন থেকে 12 লক্ষ লোককে বিদায় করে দিল 28 অক্টোবর। এক সুতা কোনো ছাড় দেওয়া হবে না দুর্নীতিতে, সন্ত্রাসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি আমি ছিলাম, উনি আদর করতেন আমাকে। লক্ষ্মীপুরের সবচেয়ে বেশি ভোট আমি পেয়েছি। যাকে নিয়ে সমস্যা ছিল উনি তো কথা শোনেন নাই, ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর আগে 2008 সালে ওনার স্বামীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা রাজনীতিবিদ, যিনি দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে রাজনীতি করছেন, জেল জুলুম থেকে শুরু করে সর্বত্র ছিলেন নির্যাতিত। তিনি এবিএম আশরাফুদ্দিন নিজান, যিনি টানা তৃতীয়বার জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এবিএম আশরাফুদ্দিন নিজান। আপনাকে অভিনন্দন শুরুতে। আপনাকেও ধন্যবাদ এবং কালের কণ্ঠকেও শুভেচ্ছা। টানা তিনবারের মতো এমপি হলেন। শুরুতে আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। সবচেয়ে বেশি আনন্দিত এই কারণে যে আমার নেতা তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন এবং প্রথমবার ওনার মায়ের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যেমনটি বলেছিলেন যে তারেক রহমান প্রথম এমপি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আপনারা আসলে কতটা ভেবেছেন আগে? আমি বরাবরই ভেবেছি, আপনি যদি আমার গত 14 মাসের আমার উঠান বৈঠক, আমার বক্তব্য, দেশে দেশের বাইরে যখনই কথা বলেছি, আমি বলেছি আপনারাই পারেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন 91 সালে প্রথম এমপি হয়েছেন এবং প্রথম প্রধানমন্ত্রী, ঠিক তদ্রূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এই আন্দোলন সংগ্রামে আমাদের সিপাহসালার, তিনি শুধু আন্দোলন করেন নেই, গত 12 বছর ধরে বাংলাদেশের মানুষের জন্য আগামীর যে পরিকল্পনা, যে কথাটুকু 25শে ডিসেম্বর ঢাকাতে নেমে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এই পরিকল্পনা কিন্তু গত 12 বছর ধরে বিশ্বের বিভিন্ন যে ইউনিভার্সিটিতে, রিসার্চ সেন্টারে, বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলা ভাষাভাষী যেসব জ্ঞানী মেধাবীরা ছিলেন ওনাদেরকে যুক্ত করে এই পরিকল্পনাটুকু করেছেন। সেজন্য আমার খুবই আশা ছিল, বিশ্বাসও ছিল, বাংলাদেশের মানুষ গত 14 মাস খুব কাছ থেকে ওনাকে লক্ষ্য করেছেন যে একজন মানুষ যিনি জীবনে কোনোদিন নির্বাচনই করার সুযোগ পান নাই, তিনি কিন্তু তার পিতার মতো, তার মায়ের মতো জীবনের সব কিছু ত্যাগ করে, সব এমনকি লাইফ থ্রেট সেটাকেও মেনে নিয়ে উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য। এতে আমি মানুষের কাছে অ্যাপিল করেছিলাম যে আপনারাই পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যোগ্য সন্তানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী বানাতে। এবং মানুষের সেই আশায় মানুষ সাহায্য করেছে, আল্লাহ সাহায্য করেছে, সাকসেসফুল হয়েছি আমরা, সে কারণে বেশি আনন্দিত। নির্বাচনের যে ফলাফল সেটি বিশ্লেষণ দেখা গেছে আপনি অনেক ভোটে, এর আসলে কোনো ম্যাজিক ছিল? সত্যিকার ভাবে বলতে গেলে তো আমার ওখানে তো সব জাতীয় নেতা লক্ষ্মীপুরে এবং মধ্যবয়সী তরুণ এবং ওনাদের ন্যাশনাল পলিটিক্স অনেক ক্যারিয়ার আছেন। কিন্তু আমি, আমার নেতা তারেক রহমান 7ই আগস্ট প্রথম ঢাকায় বক্তব্য রেখেছেন, তখন সরকার ছিলেন না। উনি দুটি কথা বলেছেন মেইনলি, একটা হলো বিজিত এবং বিজয়ী একসাথে না থাকতে পারলে দেশ আগানো যাবে না। আমি এটা মনে প্রাণে গ্রহণ করেছি প্রথম দিন থেকে। দ্বিতীয়ত উনি বলেছেন এবারে নির্বাচন হবে 54 বছরের মধ্যে কঠিন নির্বাচন। ওটাকেও আমার নেতার, কারণ আমি জানি ওনার একটা ফিলোসফিক্যাল থট আছে। যখন আমরা সব হতাশ ছিলাম 23 সালে আন্দোলনের পরে লন্ডনে আমার সাথে দেখা হয়েছিল ওনার, উনি আমাকে প্রশ্ন করেছিল, উনি উনি মনে মনে ভাবেন আমি একটু লেখাপড়া করি, সেই জন্য উনি দেখা হলে আমাকে প্রশ্ন করেন। উনি প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কে নেবেন? এটা সেই দিনকার জন্য খুব কঠিন প্রশ্ন ছিল, কারণ আমরা তখন সব হতাশায় নিমজ্জিত। 40 মিনিটে আমাদেরকে পল্টন থেকে 12 লক্ষ লোককে বিদায় করে দিল 28শে অক্টোবর। তারপরে ওনার সাথে লন্ডনে আমার দেখা হয়েছিল। আমি প্রথম 40 সেকেন্ড কথা বলতে পারিনি। উনি আবার আমার সম্বিত ফিরিয়ে বললেন
আপনি কি প্রশ্ন বুঝতে পারেন নাই? তখন আমি উত্তর দিয়েছিলাম। এবং তখন আমার আজকে মনে হয় যে একজন নেতা, সবসময় আমি বলি আমার বন্ধুদেরকে, কলিগদেরকে, এই যে আমার ডান পাশে আছে আমার ছাত্র দলের অনেক বড় নেতা ঢাকার আব্দুল বাসেদ, আমি ওদেরকে অনেক সময় শিক্ষকের মতো বলি যে একজন রাজনীতিবিদ যদি ওয়ালের বাইরে না দেখে তাহলে তার কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে। আমি আজকে খুব আশাবাদী আমার নেতা ওয়ালের বাইরে দেখতে পারছে না, এই প্রশ্ন আমাকে করতেন না। এরকম অনেক কথা আছে আমার ওনার সম্বন্ধে, আমি অনেক কথা জানি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি আমি ছিলাম, উনি আদর করতেন আমাকে। আপনারা হয়তো জানতেন না, যেহেতু আমি লো প্রোফাইলের মানুষ, আমি পদ্মার একটু পেছনে থাকি, সে কারণে আপনারা অনেকে আমার সঙ্গে জানেন না, কিন্তু ওনারা আমাকে স্নেহ করতেন। আমার এখন দৃঢ় বিশ্বাস আপনি মন্ত্রণালয়, এখন যে মন্ত্রী পরিষদ হবে, ইনশাল্লাহ দেখবেন আপনি এখানে তারেক রহমানের পুরো অভিব্যক্তি আপনি বুঝে যাবেন, ওনার ফিলসফি, ওনার থট, ওনার 31 দফা পরিকল্পনা, ওনার 31 দফা সংস্কার প্রস্তাবের জন্য প্রস্তুত যারা, ওই ধরনের লোকদেরকে নিয়ে অধিকাংশ, কারণ অনেক নেতা আছেন আমাদের পুরানো অভিজ্ঞ, ওনাদেরকে নিতেই হবে। কিন্তু উনি এমন টিম তৈরি করবে ইনশাল্লাহ, ওনার যে পরিকল্পনা, বাংলাদেশের মানুষ খুশি হবে। আপনাকে যখন মনোনয়ন দেয়, ঠিক এর আগে কিন্তু দেখেছি নানান ধোঁয়াশা ছিল, আপনি মনোনয়ন পাচ্ছেন না, এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি স্থানীয়ভাবে, মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছিল। একটা পর্যায়ে মনোনয়ন পেলেন, জোটও ভাঙলো আপনার কাছে, আপনার কারণে। জেএসডির যে জোটটা ছিল, দীর্ঘদিনের জোট, আন্দোলন সংগ্রামে তারা পাশে ছিল, জোট ভেঙে আপনাকে আসলে দল মূল্যায়ন করেছে, দলের জন্য আপনার কি মূল্যায়ন? আমার নেতা তারেক রহমান আমাকে সবসময় যে কোনো ক্রাইসিসে ওন করেছেন। আমার নেত্রী এরকম ছিলেন। আমি জানি না, হয়তো কোনো এক অদৃশ্য শক্তি, আমার স্রষ্টার কোনো দয়া, বা আমার নেতার হয়তো আমাকে, তার হৃদয়ের কোথাও সফট কর্নার আছে, নয় এত বড় রিস্ক তো উনি নিতেন না। কারণ ওনাকে সকলেই বলেছেন যে নিজাম সাহেবকে তো যে কোনো জায়গায় আপনি প্রোভাইড করতে পারবেন, আমাদের জোটটা ভেঙে যে সকল মানে যারা নীতি নির্ধারক, কিন্তু উনি বলেছেন নিজাম সাহেব ইলেকশন করবে। আর আপনি শুনলে খুশি হবেন, 9 সেপ্টেম্বর উনি আমাকে অফিসিয়ালি বলছে, কিন্তু উনি সেটাই করেছেন। এবং আমি ইনশাল্লাহ আমার নেতাকে হ্যাপি করেছি। লক্ষ্মীপুরের সবচেয়ে বেশি ভোট আমি পেয়েছি। এবং যাকে নিয়ে সমস্যা ছিল উনি তো কথা শোনেন নাই, ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছেন। এর আগে 2008 সালে ওনার স্বামীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমার নেতার সিদ্ধান্ত সঠিক, উনি পুরো দলকে এবং জাতিকে আবারও প্রমাণ করলেন। আপনি নির্বাচিত হয়েই মাদক চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি আমরা দেখেছি যখন জুলাইয়ের পরবর্তী সময়েও আপনি আপনার নেতা কর্মীদের নির্দেশন দিয়েছেন। এখন গতকাল দেখেছি অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলা পর্যন্ত আসলে কেন যেতে হলো? আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, ইলেকশনে যখন বিজয় হওয়ার পরে নিজের অজান্তেই আমাদের নেতা কর্মীদের একটা ভাব আসে। আমি 14 মাস কিন্তু এভাবে মোটিভেট করেছি, 18 মাস, যেগুলি করা যাবে না। এরা সব আমার প্রিয়। আমার যেই ছেলে 2006 সালে 16 বছর, তার বয়স এখন 34 বছর, চিন্তা করে দেখেন। সব আমার হাতের উপর দিয়ে নেতা হয়েছে, এরা আমার সন্তানের মতো, আমি ওদের অভিভাবক। কিন্তু আমার নেতার এবং আমার ব্যক্তিগত যদি বিশ্বাস করি, আমার নেতার যে আদর্শ, তারেক রহমানের, খালেদা জিয়ার, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি, সেখান থেকে তো এক সুতা কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বলে এসেছি, আমি ইলেকশনে আগেই বলেছি 12 তারিখ পর্যন্ত আমাকে ভোট দিবেন, 13 তারিখে আপনার দল আপনি করবেন। এটাই এই জন্য 17 বছর সংগ্রাম করেছি, আপনার দল আপনি করবেন। সেখানে যদি আমার দলের কেউ এখন বলে তুমি ভোট দাও নাই কেন, বা একটা সুযোগ নেই, সেখানে তো 100% জিরো টলারেন্স। সেজন্যই আমার দলের সেক্রেটারি মামলা করেছে, উপজেলার সেক্রেটারি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে, আমার ছাত্র দলের সেক্রেটারি মামলা করেছে, আমার গ্রামের ছাত্র দলের নেতার বিরুদ্ধে মামলা করেছে। এটা অব্যাহত থাকবে, এক সুতা কোনো ছাড় দেওয়া হবে না দুর্নীতিতে, সন্ত্রাসে, সে যেই হোক, আমার পিতা মাতা ভাই সন্তান, আমার সহযোগী, আমার বুকের ধন যারা আমার নেতৃবৃন্দ কর্মী, কাউকে ছাড় দেওয়া হবে না। এটা আমাদের, আমি ডিসাইডেড। আপনি জুলাই নিয়ে আসলে কতটা ওন করেন? জুলাই আমার একদম আমার প্রাণের স্পন্দন। 71 যেমন আমার চেতনা, জুলাই আমার প্রাণের স্পন্দন। যার জন্য আপনি লক্ষ্য করেন, এই যে এত ক্যাম্পিং করলাম 14-16 মাস,
আমি জুলাই নিয়ে কোনো কথা বলিনি। ইভেন কি যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, জামাত ইসলাম, অন্যান্য দল, আমি একটা শব্দ উচ্চারণ করিনি তাদের বিরুদ্ধে, এক শব্দও না। আমরা একসাথে জেল খেটেছি, আমাদের ভাইয়ের রক্ত শার্ট আমি খুলছি, আমার কর্মীর শার্ট জামাত ইসলাম বা অন্যান্য দলের লোকজনে খুলছে। আমরা রিমান্ডে ছিলাম, একসাথে একসাথে আজান দিয়েছি, নামাজ পড়েছি, প্রতিযোগিতা করেছি, ওনারা ভালো প্রতিযোগিতা করেছে। আগামী দিন আরো সংঘবদ্ধ হবে। ডেমোক্রেসির যে নর্মস ভ্যালুজ, রুলিং পার্টি হিসাবে আমার নেতা তারেক রহমান সব স্পেস দিবে, ওনারাও বিরোধী দলের ভূমিকা পালন করবে, ওনারা মানববন্ধন করবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে, সোশ্যাল মিডিয়া আক্রমণ করবে, আমরা দুর্নীতি করলে স্পিকারের সামনে দাঁড়িয়ে যাবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্যই তো আমরা যুদ্ধ করেছি। কিন্তু সেই জন্য আমরা পুলিশ পাঠাবো, ধমকাবো, আমরা জেলে দেবো আবার আগের মতো, এটা আমার নেতা তারেক রহমান চায় না। যার জন্য দেখেন আজকে যাচ্ছে জামাতের আমিরের বাসায়, আমাদের বন্ধু শহীদ জুলাই যোদ্ধা নাহিদের বাসায় দেখা করতে যাচ্ছে আমার নেতা। এই সংস্কৃতি চালু করতে হবে। এবার 30% পারবো, আগামীবার আরেক দল যদি আসে তারা আরো 30% আগাই দেবে। 20 বছরের মধ্যে আমরা একদম ঠিক ইউরোপ আমেরিকার মতো, হাউস অফ কমন্সের মতো রাজনীতি করব। এটাই চাইছি, আমরা চেয়েছিলাম। সংসদে দীর্ঘ সময় ছিলেন, এবারের সংসদটা আসলে কেমন হবে? আমি হোপ করি 79 সালের পরে সবচেয়ে রিচ পার্লামেন্ট আমার দৃষ্টিতে, আমি যতটুকু লেখাপড়া করেছি, জিয়াউর রহমান পার্লামেন্ট, 79 সালের পার্লামেন্ট। এরপরে যদি আমি একদম শেষে এসে বলি, এই পার্লামেন্ট হবে সবচেয়ে রিচ। এখানে যুদ্ধ হবে, বাক যুদ্ধ। আমরা যা সরকারি দল, মাননীয় স্পিকার মহোদয় শুরু করে সেই ধৈর্য, এবং হাউস অফ দ্য লিডার অফ দ্য হাউসের সেই প্যাশেন্স, এবং আমরা যারা সরকারি দলে থাকবো ট্রেজারি বেঞ্চে অনেক বেশি সহনশীলতার মন নিয়ে, আর যেহেতু আমরা মেজর, দায়িত্ব আমাদের মেজর, আমরা সেইভাবে যদি সংসদটা চালাই, বিরোধী দল অনেক কথা বলবে, আমাদের ক্ষুদ্র পেলে এত বড় করবে, এটাই তো নিয়ম। সে ডিপ্লোমেট হবে, সে আঘাত করবে, সে আঘাত হবে রাস্তার আঘাত না, সংসদের আঘাত। সংসদে স্পেস না দিলে তখন সে রাস্তায় যাবে, সেই রাজনীতিটা যাওয়া উচিত না। এবং আমি মনে করি আমরা সবাই যুগপৎ আন্দোলন করেছি, এবং আমি জামাত ইসলামকে অভিনন্দন জানাই। মৌলানা শফিকুর রহমান সাহেব উনি অভিনন্দন জানিয়েছে আমার নেতাকে। নতুন সার্জিস আলম ফেল করেছেন, উনি কংগ্রেচুলেট করেছেন। আপনি বলছিলেন, আমি এর মধ্যে একটি ফটো কার্ড সামনে এসেছে আমার, সার্জিস আলম জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপি নেতা, তিনি বলেছেন যে তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন। আপনি কি বলবেন? অবশ্যই, অবশ্যই। আপনি হাসনাতের কথা ধরেন না, আপনি হাসনাতের কথা ধরেন। মানুষ লাফায় লাফায় গিয়ে ওকে ভোট দিয়েছে, এর মানে কি? এর মানে নতুন প্রজন্মের ভালোদেরকে কিন্তু মানুষ গ্রহণ করতে চায়। সার্জিৎ অল্প কয়েকটি ভোটে হেরেছে। সার্জিতের বয়স কত? ইনশাল্লাহ ও আরো 45 বছর রাজনীতি করতে পারবে। এই জুলাই যোদ্ধারা 50 বছর রাজনীতি করার স্কোপ আছে। যেটা পেয়েছে এটা বোনাস। এখান থেকে শুরু করতে হবে, দলটাকে সংগঠিত করতে হবে। আমাদের জেনজিরা, ইয়াং জেনারেশনরা আগামী দিনে নেতৃত্ব দিবে, যেই দলের হোক সে নেতৃত্ব, ভালো নেতৃত্ব আসতে হবে, আর না হয় দেশ আগাবে না। আমি আশা করি এবারের পার্লামেন্ট হবে বেস্ট পার্লামেন্ট। লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসন, এখানে আসলে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। তো এই নদী ভাঙনের যে সংকটটি এখানের, এটার জন্য আপনার আসলে কি পরিকল্পনা? আমাদের তো এটি টেন্ডার করা আছে, প্রায় 13 কিলোমিটার হয়ে গেছে, আরো 21 কিলোমিটার মতো হবে। তো দুই একটা আসলে তো তখন মানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে টেন্ডার হয়েছে, 500-700 মিটার করে হয়েছে, 300 মিটার হয়েছে। এটা যদি এক প্যাকেজ করা যায়, তো 3 প্যাকেজ করা যায়, তো বহু আগে শেষ হয়ে যেত। এখন তো এগুলি বলে আর কোনো লাভ নাই, সামনে যেতে হবে। তবু টেন্ডার তো হয়েছে, আমি তো মনে করি ওটা একটা অ্যাচিভমেন্ট ওই সরকারের। আমরা এখন সুষ্ঠুভাবে যত দ্রুততার সহিত এই কাজটুকু উঠাই নিতে পারি, হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড ভুলুয়া নদী, ওটা আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, 1,86,000 কিলোমিটার খাল খনন করবে, আমার হলো মাত্র 31 কিলোমিটার। এটা তো খুবই নচ্ছি ব্যাপার তারেক রহমানের জন্য, হয়ে যাবে। বাকি যেগুলো শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেব, স্বাস্থ্যের উপরে, আমাদের ফ্যামিলি কার্ড আছে ইনশাল্লাহ, কৃষি কার্ড আছে, আপনি মেঘনা পাড়ের মানুষ যতটুকু আমি জানি, সেখানে জেলে কার্ড আছে, এগুলো ট্রান্সপারেন্ট করে ফেলবো আমরা ইনশাল্লাহ। বিশেষ করে রামগতি কমলনগর আসলে একটা
বিশেষ করে আজকে 5 থেকে 6 বছর যাবৎ নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, রাস্তাঘাটগুলো খুব মেচাকার করে দিয়েছে। সেক্ষেত্রে এই উন্নয়নের জন্য আপনি কোনো বিশেষভাবে চেষ্টা করবেন কিনা? অবশ্যই চেষ্টা করবো, কারণ আমার নেতা তারেক রহমান ফেনীর জনসভায় বলেছেন বন্যায়, এই গত বন্যায় 24-এ যে বন্যা হলো, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ম্যাসিভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং উনি নিজেই বলেছেন এই যে পানিগুলি যে ওঠেন, এই পানিগুলি তো 7 লক্ষ লিটারের মতো গতবার উঠছে, গ্যালনের মতো। তো এটা খাল কাটলে এটা ইয়ের সাথে মিশে যাবে, নদীর সাথে মিশে যাবে। তো সেক্ষেত্রে আমার নেতার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে রাস্তা আছে। এই যে রাস্তাগুলি যে নষ্ট, ড্যামেজ হয়ে গেছে, করে ফেলবে, পার্সু করব, নেতার কাছে যাব। ম্যাডাম তো কোনোদিন ফেরত দেয় নাই, যা বলেছি, উপজেলা চেয়েছি উপজেলা দিয়েছে, হাইওয়ে চেয়েছি হাইওয়ে দিয়েছে। আমার নেতা তারেক রহমানও আমি 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 যা চাই উনি আমাকে ফেরত দিবে না, আমার বিশ্বাস আছে। স্থানীয় উন্নয়ন নিয়ে একটা প্রশ্ন, শেষ প্রশ্নটা হলো যে স্থানীয় উন্নয়ন নিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে? সামগ্রিক তো আমার তো নদীবাদ বললেন, আমার ভুলুয়া নদী খনন, আমার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণকে নিয়ে, প্রশাসন নিয়ে কাজ করব। শিক্ষা খাতে আমার ইয়াংদেরকে আমি দায়িত্ব দিয়ে দেব, কিভাবে এগুলিকে মনিটরিং করে স্কুলগুলি, প্রাইমারি স্কুলগুলি, হাই স্কুল, মাদ্রাসা, এগুলিকে কিভাবে একটা চেইনের মধ্যে আনা যায়। সবাই তো গা ছাড়া, মানে গত 17 বছর কাজ না করার ফলে সর্বক্ষেত্রেই দুর্নীতি, সর্বক্ষেত্রেই ইনডিসিপ্লিন ছিল। তা আমরা এগুলি ইনশাল্লাহ আশা করি 6 মাসের মধ্যে এগুলি ঠিক হয়ে যাবে। সেভাবে স্বাস্থ্য ক্ষেত্রে তো আমাদের হেলথ কার্ড আছে, আপনি জানেন। আমাদের গরিব এলাকা, সেখানে সামাজিক বেষ্টনীতে যেগুলি কাজ করা হয়, টিআর, কাবিখা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, জেলে ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতা, এগুলিকে একটা চেইনের মধ্যে নিয়ে আসতে হবে, যেন ওখানে দুর্নীতিটা যেন অন্তত লাগাম ধরা যায়। ওই পর্যায়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, এবং আমাদের অফিসাররাও আমাদেরকে সহযোগিতা করবে। বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক, তিনি যখন তাকে যখন ডিবি প্রধান হারুন তখন হামলা করেছিল, আপনি তখন সেখানে ছিলেন, কি হয়েছিল আসলে পিছনে ফিরতে চাই? এটা খুবই ট্র্যাজিক। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, ওনাকে আমি তো পুরোটাইতে ছিলাম, এবং আপনারা দেখেছেন প্রথম আলো হেডলাইন করেছিল, একদিকে আমি টানতেছি, একদিকে পুলিশ। 2.5 ঘন্টা পরে তখন আর কারো শক্তি নেই গায়ে। আমাদের অল্প কজন মেয়ে এমপি ছিল, ওরা টায়ার্ড হয়ে গেছে। আমার বন্ধু যারা ছিল ওরা তখন আর পারতেছিল না। আমি ছাড়ি নাই, কিন্তু পুলিশ ছাড়ে নাই, আমি ছাড়ি নাই। তো এরপরে এটা মামলায় নিচ্ছিল না, আমি মামলা করেছি। আমার ম্যাডাম বলেছেন, নিজান পারবা? আমি বলছি অবশ্যই পারবো ম্যাডাম, আমি মামলা করেছি। আমাকে ধরেন 57টা মামলা রেডি করছে, 57 ডিস্ট্রিক্টে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দিনে বিকালবেলা যেদিন মামলা করেছি, আমি পয়েন্ট অফ অর্ডারে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি কিন্তু এই মামলা জয়নাল আবদিন ফারুকের পক্ষে করিনি, আমি করেছি হাউস অব দ্য লিডারের পক্ষে, মাননীয় স্পিকার আপনার পক্ষে, লিডার অফ দ্য অপোজিশনের পক্ষে করেছি। কারণ এখানে জয়নাল আবদিন ফারুক একটা ব্যক্তি, আমার সংসদকে তছনছ করে দেওয়া হয়েছে। জয়নাল আবদিন ফারুকের গায়ে হাত তোলা মানে মাননীয় প্রধানমন্ত্রী আপনার গায়ে হাত উঠছে। আমি এভাবেই কথা বলেছি, আমি মামলা করেছি। আমি সেই মামলা বাদ দিছি, আবার রিভিউ হয়েছে। আমি এরকমই ভাই, 111 বেগম খালেদা জিয়ার বাড়িতে আমি 3 বার গেছি। অনলি আমি এমপি, আমি মফস্বলের এমপি, মেঘনাপাড়ের এমপি। আমার নেতা তারেক রহমানকে আমি দেখতে গেছি, সাহস করে গিয়েছি, মেরে ফেলবে। আমি পার্টি ওন করি, আমি এমপি, সবাই আমাকে নিষেধ করছে, পরিবার নিষেধ করছে, কিন্তু আমার স্ত্রী বলছে ইউ গো অ্যান্ড ফাইট। আমার কিছু বন্ধু বলছে গো অ্যান্ড ফাইট। আমি এরকমই করেছি, আমি এরকমই করবো যতদিন বেঁচে থাকবো। জিয়া পরিবার, আমার পার্টির ম্যানিফেস্ট, আমার নেতা তারেক রহমানের 31 দফা সংস্কার প্রস্তাব যতক্ষণ নিঃশ্বাস থাকবে, এটা নিয়ে আমার কিছু আর চাওয়া পাওয়ার নাই। আমার নেতা প্রধানমন্ত্রী হবে, আমার নেত্রী দেখে যেতে পারলো না, এটাই দুঃখ। ওনার সবসময় স্বপ্ন ছিল, আমাকে বলতো এই তোমার ভাইকে একটু কষ্ট পাচ্ছি, বলছি একটু ধৈর্য ধরতে বলো, এভাবে বলতো আমাকে। কারণ তারেক সাহেবকে আমি ভাই বলি, সবাই ভাইয়া বলে, আমি ভাই বলি ওনাকে সবসময়। উনি ম্যাডাম এভাবেই বলতো। আমার ভাই, আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ দিন দিন পরে। এর থেকে বড় পাওয়া আমার আর কিছু নেই। আপনার একটা বক্তব্য, সংসদে দেওয়া বক্তব্য মাঝে মাঝে সামনে আসে। আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন হেফাজতে, যখন
হেফাজতের হত্যাকাণ্ড করছিল বা তাদের উপর হামলা হয়েছিল, সেই সময় আসলে এত জিদ দিয়ে আপনি আসলে কথা কিভাবে বলতে পারলেন? আপনাকে ধন্যবাদ, ইটস এ ভাইটাল কোশ্চেন। ওটা ছিল 2013 সালের শেষের দিকে। হেফাজতের ঘটনার পরে আমি খুব ব্যথিত হয়েছি। আমার নেত্রী শাপলা চত্বরে বসেছিল, কিন্তু উনি জীবনের বাজি নিয়েছিল, কিন্তু সবাই বুদ্ধি দিয়ে ওনাকে নিয়ে আসছে শেষ পর্যন্ত। এইভাবে আমার চোখের সামনে আমি নিজে দেখেছি, কিন্তু আলেমোলাদেরকে আল্লাহদের কিভাবে গুলি করছে, কিভাবে তছনছ করছে, আমি ওটা নিজে চোখে দেখেছি। আমি ভাবছি যে সেদিন আমার বক্তব্য দেওয়ার কথা ছিল না। আমাদের খুব অল্প এমপি একজন দিতেই হয়। আমাকে জয়নুদ্দিন ফারুক অনুরোধ করলেন, আমি বলছি আমাদের প্রিপারেশন নেই, কারণ বাজেটের উপর বক্তৃতা, প্রেসিডেন্টের ভাষণের উপরে। ম্যাডাম বলে বলো না। আমার ওই জবজা উঠে গেছে তখন। আমি একদিকে খালেদা জিয়ার দিকে দেখতেছিলাম যে আমার নেত্রী চোখের পানি দেখছি সেদিন। উনি যখন ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছে আপনারা নেমে আসো, আসলে তো অর্গানাইজ ভাবে নেমে আসতে পারেনি। ম্যাডাম চোখের পানি আমি দেখেছি সেদিন। তখন আমার দুটো জিনিস, একটা হলো আল্লাহ রসুলের প্রতি আমার যে জবজা এবং ম্যাডাম যে ভালোবাসা, ওখান থেকে কথাটুকু এসেছে। আমি সালাউদ্দিন কাদের মুক্তি চেয়েছি, হামিদুর রহমান আজাদের মুক্তি চাইছি জামাতের। আমি মতিউর রহমান নিজামীর কথা বলেছি, আলী হাসান মুজাহিদের কথা বলেছি। কি হবে না হবে আমি ভাবিনি। মাননীয় প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে আমি বলেছি, মাননীয় স্পিকারকে আমি বলেছি, আমি আমার নেতার কথা বলেছি যে তারেক রহমানকে তুচ্ছ করেন, যেদিন ঢাকা শহরে নামবে সেদিন দেখবেন যে একটা অন্য ঢাকা, ঠিক অন্য ঢাকায় হয়েছে। তো এগুলি হলো কি আপনার ভিতরে আপনার দলের প্রতি, আপনার নেতার প্রতি। একটা হলো যে আপনি এই পলিটিশিয়ান মাস্ট বি গুড ডিপ্লোমেট, আপনি অনেক কথা বলতে পারেন। আরেকটা হলো আপনার ভেতর থেকে আসা। আমার ভিতর থেকে আমি এরকমই বলি, এটাই আমার অভ্যাস। আমি আমার পিতার সাথেও কম্প্রোমাইজ করি না, আমার সাথেও না, স্ত্রীর সাথেও না, আমার সন্তানের সাথেও না। এটা আমার ডিএনএর মধ্যে এরকম। আপনি এটাকে ভালোভাবেও নিতে পারেন বা যে খারাপভাবেও নিতে পারেন। আমি এরকমই, আমার অভ্যাসটাই এরকম। আমি এইভাবেই বলবো যতক্ষণ বেঁচে থাকি। শেষ প্রশ্ন, সেটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন রাজপথে ছিলেন তখন আসলে কারাগারও ছিলেন, রিমান্ড, নির্যাতন, সেগুলো দিনগুলোর কথা আসলে কেমন মনে পড়ে? আমি মনে করি ইটস দ্য পার্ট অফ দ্য লাইফ। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেলসন ম্যান্ডেলা তো আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় বড় যেগুলি যাবজ্জীবন কারাদণ্ডের লোক, ওদেরকে নিয়ে আসছেন, যেহেতু উনি স্লিপ লিখতেন, মুভমেন্ট চালাইতেন, সে কারণে। সেই লোক মাত্র 5 বছর ছিলেন। সারা দক্ষিণ আফ্রিকা বাসী চাইছে থাকেন, থাকেননি। এগুলি পলিটিক্সের পার্ট। আপনি যদি মানুষকে ভালোবাসেন, এগুলি এখন মনেই রাখা যাবে না। আমাকে রিমান্ডে কি করছে, কোথায় কি করছে। আমার ভাই ইলিয়াস আলী চলে গেল, আমার সবচেয়ে ভালো বন্ধু সংসদে। আমার ভাই সাইফুল ইসলাম হিরো, আমার কাজিন, ওনাকে মেরে ফেললো। আমাদের আরেক কাজিনকে মেরে ফেললো, কিন্তু আত্মীয়। হাজার হাজার আবু সাইদের কথা ধরেন না, মুগ্ধর কথা ধরেন, ওয়াসিমের কথা ধরেন, সানজিদের কথা ধরেন, রিয়া রায়ের কথা ধরেন। ওরা তো আমাদের আত্মীয় না, কিন্তু ওরা তো আমাদেরকে জীবন দিয়ে গেছে। তো আমরা তো বেঁচে আছি, স্ত্রীর প্রয়োজন নিয়ে আসি, ইলেকশন করলাম, এমপি হলাম, আর কি পাইতাম আমরা? ওরা তো সব দিয়ে গেছে। অতএব ওদের চেতনাটা বুকে লালন করতে হবে। আমি সকল বিএনপির এমপি বন্ধুদেরকে, শহীদদেরকে অনুরোধ জানাই, আসেন না, সবাই মিলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, পরিকল্পনা, এটার সাথে একমত হয়ে আমরা নিজেরা যেরকম ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকান পার্লামেন্টে ওরা কোরআন ধরে, বাইবেল ধরে শপথ করে, আমরাও নিজেরা যদি নিয়ম নেই, এখানে যেহেতু যার যার বাসা থেকে একবার কোরআন ধরে শপথ করে আমরা পার্লামেন্টের শপথটা করি যে আমরা কোনো দুর্নীতিতে জড়িত হব না, আমরা কোনো সন্ত্রাস করব না, আমরা 2032-এর ইলেকশনে যদি আমাদের পরাজয় হয় ওটা আমরা হাসি মুখে গ্রহণ করব। এরকম একটা চেতনা হলেই আমার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা, 71-এর আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে আদর করেন, ভালোবাসেন সাংবাদিকরা। যদিও আমি লো প্রোফাইলের মানুষ, আপনারা ভালো থাকুন। আপনারাই পারেন কিন্তু আমাদেরকে ঠেকাই দিতে। যেখানে অন্যায় দেখবেন সেখানে আমাদের বিরুদ্ধে বলবেন, সেখানেই বলেন। আপনি আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া বাদ দেন, আমাদের বিরুদ্ধে বলেন, কঠিনভাবে বলেন। যেহেতু আমরা ট্রেজারি ব্রাঞ্চ, তখনই দেখবেন যে আমরা সোজা থাকবো, ভয় পাবো। কারণ ভয় ছাড়া, যেহেতু আমাদের নৈতিকতার খুব ডেভেলপমেন্ট এখনো হয় নাই, সেহেতু আমাদের ভয়ের প্রয়োজন আছে। সেটা মিডিয়া খুব ভালো পারবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ ছিল এই পর্যন্ত। আগামীতে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে, অন্য কোনো সংসদ সদস্যকে নিয়ে হাজির হব আপনাদের কাঠগড়ায়।